হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা আজকে একটা রোমান্টিক ড্রামা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য মিডনাইট সান। তো যাই হোক, আমি যদি বলি যে এটা আমেরিকার সবচেয়ে সস্তা একটা সিনেমা, হয়তো তোমরা বিশ্বাস করতে চাইবে না, বাট এই সিনেমাটার বাজেট যদি আমি বলি যে আমেরিকার মতো একটা দেশে মাত্র 28 কোটি টাকা দিয়ে একটা সিনেমা তৈরি হয়েছে, সেটা সত্যি অবিশ্বাস্য লাগে শুনতে। আর এই সিনেমাটার আইএমডিবি রেটও কিন্তু অনেক ভালো। এই সিনেমাটার আইএমডিবি রেট হচ্ছে 10-এর 6.6। আর এই সিনেমাটার কিন্তু একটা চমৎকার ব্যাক স্টোরি রয়েছে। 2006 সালে জাপানে একটা গান রিলিজ পেয়েছিল, যে গানটার নাম হচ্ছে এ সং টু দ্য সান। তো এই গানের মধ্যে যে মিউজিক ভিডিও ছিল, সেই মিউজিক ভিডিওর কাহিনী থেকে আমেরিকা পরে 2018 সালে এই সিনেমাটি তৈরি করেছে। আর এই সিনেমাটির বক্স অফিস কালেকশন সম্পর্কে যদি বলি, মাত্র 28 কোটি টাকার সিনেমা কামাই করে নিয়েছে 300 কোটি টাকার উপরে। তো বাড়তি কোনো কথা না বলে খুবই সংক্ষেপে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে চলো আমরা এই সিনেমাটি সম্পর্কে জেনে আসি। তো সিনেমার শুরুতে আমরা কেটি নামের একটা মেয়েকে দেখি, যার বয়স এখন 17 বছর। তো কেটির ছোটবেলা থেকেই একটা ইচ্ছা ছিল, সে ওর মায়ের সাথে বসে একদিন দিনের বেলায় সূর্যের নিচে বসে সূর্যের আলোকে ফিল করবে আর গিটার বাজাবে। তো এই উইশ শুনে আমরা একটা জিনিস বুঝতে পারি একবারে স্পষ্ট, সেটা হচ্ছে ওর মা নেই। আর দ্বিতীয় আরেকটা জিনিস আমাদের হালকা বুঝতে পারি, সেটা হচ্ছে সূর্যের আলোর নিচে বসার কারো আগ্রহ কেন থাকবে। অ্যাকচুয়ালি ওর এমন একটা অসুখ রয়েছে যে কারণে ওর কখনোই সূর্যের আলোতে যেতে পারবে না, আমাদের মতো আর কি। আর ওই অসুখটার নাম হচ্ছে জোরোডার্মা পিগমেন্টোসাম, আর এটাকে সংক্ষেপে এক্সপি বলা হয়। আর এটা এমন একটা জটিল রোগ, যে রোগটা হলে ওই রোগী কখনোই সূর্যের আলোতে যেতে পারে না, এবং যদি সে সূর্যের আলোতে যায় তাহলে তার নগদ স্কিন ক্যান্সার হয়ে যাবে। আর এর সাথে যেটা হবে, স্কিন ক্যান্সার হওয়ার পরে তার ব্রেনের যে সেলগুলো রয়েছে বা আমাদের মগজ যে রয়েছে, ওই মগজের কিছু সেল কাজ করা বন্ধ করে দেবে এবং মগজ পচে সে কিছুদিনের মধ্যেই মারা যাবে। তবে এটা অবাস্তব কোনো রোগ নয়, এরকম রোগ আসলে রয়েছে। এরকম রোগ সাধারণত প্রতি 1 কোটি বা 10 কোটিতে একটা হয়ে থাকে, মানে খুবই রেয়ার একটা রোগ, অভিশাপও বলতে পারো একরকমের। তো এই কারণেই ক্যাটি কিন্তু ছোটবেলা থেকে সবসময় নিজের ঘরে থাকতো, আর ওর রুমেও স্পেশাল গ্লাস লাগানো ছিল যাতে সূর্যের আলো রুমে পর্যন্ত পৌঁছতে না পারে। আর সন্ধ্যার পরে ক্যাটি সবসময় জানালার পাশে বসতো, এবং এই জানালার পাশটাই ছিল ক্যাটির সবচেয়ে প্রিয় জায়গা। তো যাই হোক, এখানে বসেই কিন্তু ক্যাটির ছোটবেলা কেটেছে। আর ক্যাটির বাবার সাথে ক্যাটির বাবা জ্যাক থাকতো, আর সে ক্যাটির অনেক খেয়াল রাখতো। তবে ক্যাটি যে এই বাসায় থাকতো, এটা কিন্তু সকলেই দেখতে পেত যে জানালার পাশে একটা মেয়ে বসে থাকে, কিন্তু ও কখনো বের হয় না। তো এটা নিয়ে আশেপাশের যে ছোট বাচ্চারা ছিল, তারা ক্যাটিকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতো, যে ও মনে হয় একটা রাক্ষস বা ভ্যাম্পায়ার, এই জন্য দিনের বাইরে বেরোয় না। আর তখন ওই সময় মর্গান নামের একটা মেয়ে হঠাৎ করে ওদের বাড়িতে আসে, মানে ছোট থাকতে। আর সে জ্যাককে, মানে কেটির বাবাকে জিজ্ঞাসা করে যে কেটি কেন বাইরে বের হয় না, ও তো আমাদের সাথে চাইলে এসে খেলতে পারে। বাট কেটির বাবা জ্যাক তখন ওই মেয়ে মর্গানকে বলে, আসলে কেটির এক্সপি নামের একটা বিরল রোগ রয়েছে, যে কারণে দিনে বাইরে যেতে পারবে না। তো পুরো ঘটনা শোনার পরে মর্গান নামের ওই মেয়েটির অনেক খারাপ লাগে এবং বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্রতিদিন ওর সাথে খেলতে রাতে আসবো, আমি জানি একা থাকা অনেক কষ্টকর। তো ওই দিন থেকে মূলত আমাদের কেটি ছোট্ট একটা বন্ধু পেয়ে গিয়েছে মর্গানকে, এবং ওর সাথে ছোটবেলা থেকে বড় হয়েছে। আর এখানে আরেকটা বিষয়, কেটি ছোটবেলায় যে জানালায় বসে থাকতো, ও ছোটবেলা থেকেই জানালা দিয়ে চার্লি নামের একটা ছেলেকে স্কেটিং করতে দেখতো, যে ওদের বয়সেই ছিল। আর তখন থেকে সে চার্লিকে পছন্দ করতে শুরু করেছে। তো যাই হোক, কেটির লাইফে এর চেয়ে বেশি কিছু তো আর করার নেই, তোর জীবনটা এভাবেই কাটতো আর কি। তবে মাঝে মাঝে সন্ধ্যার পরে ওকে নিয়ে ডক্টরের কাছে চেক আপের জন্য যেতে হতো। কিন্তু ছোটবেলা থেকে ওর মিউজিকের অনেক শখ ছিল। আর ওর আরেকটা গুণ ছিল, সেটা হচ্ছে ও মিউজিক অনেক ভালো ছিল, ভালো গিটার বাজাতো, ভালো গান গাইতে পারতো। তো যাই হোক, কেটি আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার 17 বছর বয়স, আজকে ওর গ্রাজুয়েশন ডে। তো সবাই গ্রাজুয়েশনের জন্য তো স্কুলে যায়, বাট কেটির এই রোগের কারণে ও গ্রাজুয়েশন ঘরে বসেই করেছে। আর আমরা দেখতে পাই ক্যাটের বদলে ওর বাবা করেছে ওর সার্টিফিকেটটা নিয়ে আসে, আর এই জ্যাকের কাছ থেকে কিন্তু ও পড়ালেখা করেছে। তো এই গ্রাজুয়েশন উপলক্ষে ওর বাবা করে কি ওকে ওর মায়ের যে গিটারটা ছিল সেটা গিফট করে। আর এই গিফটটা পেয়ে কেটি অনেক খুশি হয়ে যায় আর ঘুমিয়ে পড়ে, কারণ কেটি সারাদিন ঘুমায় আর সারা রাত জেগে থাকে, মানে ওর জীবনটা উল্টা। ওকে ভ্যাম্পায়ারই বলা যায় হিসাবে। তো যাই হোক, এরপর রাতের বেলা ও যখন ঘুম থেকে ওঠে, তখনও দেখতে পাই যে বাইরে গ্রাজুয়েশন কমপ্লিট করার বাকি ক্লাসমেটরা পার্টি করছে এবং অনেকে এনজয় করছে। তো ওটা দেখে ওরও মনে চায় যে আমি একটু বাইরে বেরোবো। তো এই জন্য করে কি ওর বাবার কাছে গিয়ে বলে, বাবা আমি কি পাশের স্টেশনে গিয়ে গিটারটি বাজাতে পারি? তোর বাবাকে পারমিশন দিয়ে দেয়, কারণ কেটি কখনোই বাইরে বের হয়নি, শুধুমাত্র হাসপাতালে যাওয়া ছাড়া। কিন্তু কেটিকে ওয়ার্নিং দিয়ে দেয়, তুমি কিন্তু কোনোভাবেই 12টার বেশি পার করতে পারবে না, 12টার আগে বাসায় চলে আসবে। মানে বুঝতেই পারছো, কোনোভাবে যদি সকালের রোদ ওর শরীরে স্পর্শ করে, কেটিকে কিন্তু বাঁচানো যাবে না। তো কেটি এটা মেনে নেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই চার্লি গ্রাজুয়েশন কমপ্লিট হওয়া উপলক্ষে ওর ফ্রেন্ডের সাথে পার্টিতে এসেছে, কিন্তু আমরা এখানে দেখি যে চার্লি এক কোনায় বসে রয়েছে। আর তখন ওর বন্ধুরা ওর সাথে কথা বলার চেষ্টা করলো, ও একটা সলিম বুঝ দিয়ে করে কি আস্তে করে পার্টি থেকে বেরিয়ে যায়। তো এখানে সলিম বুঝ বলতে আমি বোঝালাম, মানে এটা একটা গ্রাম্য ডায়লগ। ধরো সলিম নামের একজন লোক ছিল, ওকে যা মনে হয় তাই বলবে, তোমাকে এক আবল তাবল একটা বুঝ দিয়ে পাঠিয়ে দেবে। তো এই জন্য আবল তাবল বা এক্সকিউজের নাম হচ্ছে সলিম বুঝ। আর অন্যদিকে আমরা কেটিকে দেখি যে স্টেশনের একটা কোনায় গিয়ে গিটার প্লে করছে। আর তখন সেই সময় একটা ট্রেন আসে, আর ট্রেন থেকে মানুষজন বের হয় এবং কেটিকে ভিক্ষুক মনে করে টাকা পয়সা দিতে শুরু করে। তবে ব্যাপারটা কেটির অনেক ভালো লাগে, কারণ একটা ছেলে ওকে আবার চকলেটও দিয়েছে। আর এরপর আমরা সেখানে চার্লিকে দেখতে পাই। তো ক্যাটির এত সুন্দর গানের গলা শুনে, গিটারের আওয়াজ শুনে ও চলে আসে সামনে। আর ক্যাটি যেহেতু ছোটবেলা থেকে চার্লিকে পছন্দ করতো, তো হঠাৎ করে যখন চার্লি ওর সামনে আসে, ও পুরো নার্ভাস হয়ে যায় এবং সেখান থেকে চলে যেতে চায়। বাট চার্লিও তখন কেটির কাছে এসে জিজ্ঞাসা করতে চায় যে তোমার
নামকে আগে তো কখনো দেখিনি, বাট ততক্ষণে কেটি সেখান থেকে চলে গিয়েছে। কিন্তু এই তাড়াহুড়ো করতে গিয়ে কেটি যেটা করেছে, ওর যে একটা ডায়েরি ছিল যেটার মধ্যে গান টান লিখতো সেটা ভুলে রেখে গিয়েছে। তো যাই হোক, এরপর কেটির বাবা জ্যাট করে কি ডক্টরের কাছে যায় আর ডক্টরকে জিজ্ঞাসা করে ক্যাটির এই রোগ বা এক্সপি রোগের কোনো কি চিকিৎসা বের হয়নি, এটা কি কোনো ওষুধ বের হবে না? আর তখন ক্যাটির ডক্টর বলে দেখো এটা নিয়ে এখনো রিসার্চ চলছে, ভাগ্য ভালো হলে হয়তো কিছুদিনের মধ্যে এটা সমাধান পাওয়া যাবে, নয়তো নাও পাওয়া যেতে পারে, আমি নিশ্চিত করতে পারছি না। তবে কেটিকে অবশ্যই অনেক বেশি সাবধান থাকতে হবে, আগের চেয়ে আরো বেশি সাবধান, কারণ এই রোগটি বয়স বাড়ার সাথে সাথে আরো বেশি প্রকট হয় এবং শরীর আরো ভালো মতো গেঁথে বসে। তো যাই হোক, এদিকে আমরা দেখি কেটি তার একমাত্র বান্ধবী মর্গানকে চার্লির সাথে দেখা হয়েছে এই গল্পটা বলে। আর তারপর কেটি করে ডায়েরিটা খুঁজতে লাগে, কিন্তু ডায়েরিটা কোথাও খুঁজে পায় না। আর তখন ওর মনে হয় হয়তো স্টেশনও ডায়েরিটা ফেলে এসেছে। তো এই জন্য কেটি মর্গানকে বলে তুই কি ডায়েরিটা আমাকে স্টেশন থেকে একটু এনে দিবি? মর্গান বলে টেনশন করিস না, আমি অবশ্যই খোঁজ করবো, তোর জন্য নিয়ে আসবো। তো এরপর আমরা মর্গানকে দেখতে পাই যে স্টেশনে যায়, বাট স্টেশনে গিয়ে সে ওখানে চার্লিকে ডায়েরি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে। আর এখানে লক্ষ্য চার্লি এবং মর্গান একসাথে হিস্ট্রি ক্লাসে পড়তো, মানে পূর্ব পরিচিত। তো এর জন্য মর্গান যখন ওই ডায়েরিটা নিতে চায় তখন চার্লি জিজ্ঞেস করে ওই মেয়েটার ব্যাপারে যে ডায়েরিটা কার আর ওই মেয়েটি সম্পর্কে জানে কিনা, আর আমি ওই মেয়েটিকে নিজের হাতে ডায়েরিটা দিতে চাই। আর তারপরে আমরা দেখতে পাই কেটির ফোনে মর্গানের মেসেজ আসে যে তোর নোটবুকটা তো পেয়েছি আর সেটা স্টেশনের টিকিট কাউন্টারে রেখে যাচ্ছি, আমার আবার ডিউটিতে যেতে হবে। তো এরপর রাত হলে কেটি করে কি টিকিট কাউন্টারে যায় ওই ডায়েরিটা বা নোটবুকটা আনার জন্য, বাট সেখানে গিয়ে দেখে চার্লির হাতে নোটবুক রয়েছে। আর তখন ও লুকিয়ে করে কি মর্গানকে কল করার চেষ্টা করে যে শালা তুই আমাকে কই ফাঁসিয়ে দিয়েছিস, বাট চার্লি দৌড়ি ওর কাছে চলে আসে, সামনে চলে আসে এবং ওর সাথে কথা বলতে চায়। তো এই কারণে কেটি আর চার্লিকে ইগনোর করতে পারে না এবং ওদের মধ্যে তখন কথা হয়। আর এরপরে কথা বলতে বলতে চার্লি করে কি ক্যাটির বাসা পর্যন্ত চলে আসে। আর চার্লি ক্যাটিকে জিজ্ঞাসা করে তুমি এখানে বসবাস করো, এত বছর ধরে একসাথে বসবাস করছি, 17-18 বছর হয়ে গিয়েছে, আজ পর্যন্ত তোমাকে দেখলাম না। তো কেটি তখন এখানে একটা মিথ্যা বলে, ও বলে না যে ওর অসুখ রয়েছে, ও বলে আসলে আমার বাবা আমাকে অনেক বেশি ওভার প্রোটেক্টিভ, তো এজন্য বাইরে স্কুলে যেতে দেয় না, আমাকে ঘরেই পড়াশোনা করতে হয়েছে, বাট এখন আমার 18 বছর হয়েছে, এখন আমি টুকটাক বাইরে বেরোতে পারি। তো এরপর চার্লি ওকে জিজ্ঞাসা করে আচ্ছা ঠিক আছে আমি একটা প্রশ্ন করি, আমরা কি এরপর আবারও দেখা করতে পারি একসাথে? তো ক্যাটি তখন বলে যে সারাদিন তো আমি অনেক ব্যস্ত থাকি, তবে সন্ধ্যার পরে ফ্রি থাকি, সন্ধ্যার পরে বেরোতে পারবো। তো এরপর ক্যাটি করে কি চার্লির নাম্বার নেওয়ার জন্য নোটবুক খুলে, কিন্তু চার্লি আগে থেকে সেখানে ওই নোটবুকে ডায়েরি তোর নাম্বারটা লিখে দিয়েছে। তো বুঝতেই পারছো পিয়ার কে মামলা হে ভাই। তো এরপর কেটি চার্লিকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। আর পরের দিন আমরা দেখতে পাই মর্গান এই সবকিছুর কাহিনী শোনে। আর তারপর মর্গান কেটিকে জিজ্ঞাসা করে তুই কি চার্লিকে তোর রোগের ব্যাপারে কিছু বলেছিস? তখন কেটি বলে না এখনো তো বলিনি, আর হয়তো চার্লির সাথে আমার আর কখনো দেখাও হবে না, তো শুধু শুধু ওর কাছে আমার ইমেজ নষ্ট করে কি লাভ? আর তখন মর্গান এরপর একটা প্ল্যান বানায়, কেন দেখা হবে না, অবশ্যই দেখা করাবো আমি, আমার এক বন্ধুর বাসায় একটা পার্টি রয়েছে, ওখানে চার্লি তো অবশ্যই যাবে, আমি তোকে নিয়ে যাব, না হলে আমি ওকে ইনভাইট করবো, আর তুই একটা ইনভাইটেশন দে, তুই যদি ওখানে যাস ও আরো আসবে। কিন্তু ক্যাটি বলে আমি বাইরে যাবো কি হবে, আব্বু আমাকে যেতে দেবে না। বাট মর্গান তখন বলে আমি দেখছি ব্যাপারটা। তো এরপর ক্যাটি আর মর্গান দুজনে মিলে ক্যাটির বাবাকে রাজি করে ফেলে, মানে না চাইতেও রাজি হয়ে যায়। আর তারপর ক্যাটি পার্টিতে যাওয়ার জন্য রেডি হয় এবং মর্গানের সাথে বেরিয়ে যায়। আর এখানে একটা কথা না বললেই নয়, মর্গানের উপর ক্রাশ খেয়ে গেছে ভাই, মানে ভালো লাগছে আর কি। তো যাই হোক, এরপর মর্গান করে কি ওর ফ্রেন্ডের পার্টিতে গিয়ে দেখে যে ওর ফ্রেন্ডের পার্টির যে ডেকোরেশন খুবই ডেঞ্জারাস খারাপ হয়েছে, লাইটিং নেই, কিছু নেই, ডিজাইন নেই। তো মর্গানের খুব রাগ হয়, কিন্তু ক্যাটির অনেক পছন্দ হয়, কারণ ক্যাটি তো এর আগে কখনোই বাইরে আসেনি বা পার্টিতে আসেনি। আর তখন মর্গান বলে টেনশন করিস না, তোকে আমি এর চেয়ে ভালো পার্টিতে নিয়ে যাবো, আরেক জায়গায় পার্টি হচ্ছে আমার বান্ধবী। তো এরপর মর্গান যখন ক্যাটিকে নিয়ে সেই পার্টিতে বেরোতে যাচ্ছিল তখন এখানে চার্লিও চলে আসে। আর তারপর গার্বে নামের যে ছেলেটাই পার্টির আয়োজন করেছে ও করে কি সবাইকে বিপ চিলি খাওয়ায়। আর তারপর গার্বের সাথে কথা বলতে বলতে ওরা জানতে পারে যে এই কলেজের চিয়ার লিডার জয়ীর বাসায় আজকে পার্টি, যে মর্গানের বান্ধবী, তো আমরা সবাই মিলে ওখানে যেতে পারি। তো এরপর সবাই মিলে করে কি ওই জয়ী পার্টিতে যায়। তো জয়ী ও চার্লিকে দেখে অনেক খুশি হয়, বাট চার্লির সাথে কেটিকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ কেটিকে ও কখনোই দেখেনি, কেউ দেখেনি। আবার এদিকে কেটির লাইফের এটা প্রথম পার্টি ছিল, ও অনেক বেশি এনজয় করে এবং এর সাথে সাথে চার্লি অনেক এনজয় করে, ওরা একসাথে ডান্স করে। আর তারপর ওরা পার্টি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। তো রাস্তায় হাঁটতে হাঁটতে ওরা গল্প করছিল। আর তখন চার্লি ওকে ওর জীবনের দুঃখের গল্প বলে যে আমি একসময় অনেক ভালো সাঁতারও ছিলাম বা সুইমার ছিলাম, আমি স্কলারশিপও পেয়েছিলাম এবং আমার অলিম্পিকেও যাওয়ার কথা ছিল, কিন্তু একটা সার্জারির কারণে আমার সেই স্কলারশিপটি আবার ফেরত নেওয়া হয়েছে আর আমার স্বপ্ন সেখানে শেষ হয়ে গিয়েছে। তো ক্যাটি তখন জিজ্ঞাসা করে কেন তোমার সার্জারি করার প্রয়োজন হয়েছিল? তো চার্লি তখন বলে আমরা বন্ধুরা সবাই মিলে নৌকা নিয়ে বেড়াতে গিয়েছিলাম, আর তখন নৌকার যে ফ্যান রয়েছে সেটাই বেঁধে আমার পা কেটে গিয়েছিল, বাট পরে আমাকে সবাইকে বলতে হয়েছিল যে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম, তা না হলে আমার বন্ধুদের সাথে আমাকে আর মিশতে দিত না। তো যাই হোক, এরা কথা বলতে বলতে করে কি রিভার সাইডে আসে। আর এখানে ক্যাটির তার মায়ের কথা মনে পড়ে যায় যে তার মা ছোটবেলাতে তাকে নিয়ে এখানে আসতো। আর তখন চার্লিকেও বলে যে ছোটবেলা আমি আমার মায়ের সাথে প্রায় এখানে আসতাম, আমার মা এখানে আমাকে গান শেখাতো। তো এরপর চার্লি বলে তুমি কি নৌকায় ঘুরতে চাও? ওই দেখো আমার বন্ধুর বোট, আর ওই বোট নিয়ে আমরা করবো কি হারবারে গিয়ে সানসেট দেখবো। আর হারবার এমন একটা জায়গা, ওখানে গিয়ে যদি সানসেট দেখো মানে সূর্যাস্ত দেখো অনেক মজা পাবে। কিন্তু এই কথা শুনে কেটি আর কিছু বলতে পারে না, চুপ হয়ে যায়, কারণ বুঝতেই পারছো তো রৌদ্রে বেরোতে পারবে না, সানসেট দেখার পক্ষে তো পসিবলই নয়। তবে তারপরে ওদের মধ্যে কিস হয়, তবে এর বেশি কিছু হয় না। আর তারপর চার্লি ক্যাটিকে বাড়ি ড্রপ করে, হুজুরের মতো মেসেজ ড্রপ করে তারপর ওকে রেখে চলে যাবে। বাট তখন ক্যাটি চার্লিকে
জিজ্ঞাসা করে এখন তুমি কি করবে। চার্লি বলে কিছুই না, একটা ট্রাক কিনবো, তারপর ট্রাক ড্রাইভার হয়ে সারা দেশে চালিয়ে বেড়াবো। তো এরপর চার্লি আবার কেটিকে জিজ্ঞাসা করে তুমি কি করবে। ক্যাটি বলে আমি তো বাড়ি থেকে কোথাও বেরোতে পারবো না, আমি এখানেই থাকবো, কিছু অনলাইন কোর্স করবো বা অনলাইন ব্যবসা করবো। আর তখন চার্লি ক্যাটিকে হেসে বলেন আমি তোমাকে লাইফে কি করবে সেটা জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করেছি কালকে কি প্ল্যান তোমার। তো ক্যাটি বলে কালকে দিনেও আমি অনেক ব্যস্ত থাকবো, বাট রাতে ফ্রি থাকবো। কিন্তু ওরা যে কথা বলছে এই জিনিসটা ক্যাটির বাবা জ্যাক দেখে নেয়। আর তারপরে ক্যাটি আর মর্গান দুজনে যখন বসে কথা বলছিল তখন আমরা জানতে পারি ওই পার্টি শেষে মর্গানও করছে কি গার্বিন নামের ওই ছেলেটার সাথে, যে ছেলেটা আর কি পার্টি অ্যারেঞ্জ করেছিল, ওর সাথে ডেটিং করা শুরু করেছে। তো এরপরে ক্যাটি মর্গানের সাথে প্ল্যান বানায় যে কিভাবে ওর বাবা জ্যাককে বলবে যে মর্গানের সাথে ও রাত্রে মর্গানের বাসায় থাকবে আর তারপর সারা চার্লির সাথে ঘুরতে পারবে। এরপর ক্যাটি যায় হচ্ছে ওর বাবা জ্যাকের কাছে, পারমিশনও পেয়ে যায়। আর তারপর জ্যাক জিজ্ঞাসা করে আগের দিনের পার্টি কেমন ছিল। তো ক্যাটি এটা ইগনোর করার চেষ্টা করে, কিন্তু তারপরেও বাবার সামনে আর মিথ্যা বলতে পারে না, সমস্তটাই বলে দেয়। আর তারপরেও এটাও বলে যে আব্বু আসলে আমি মর্গানের বাড়িতে যাব না, তো আমি চার্লি নামের একটা ছেলের সাথে ডেট করতে যাচ্ছি, আর আমি চার্লিকে পছন্দ করি, ও আমাকে পছন্দ করে। তো এখানে ওর বাবা অনেক খুশি হয় যে মেয়ে আমাকে সত্য কথা বলেই ডেটিং এ যাচ্ছে। আমেরিকা বুঝতে হবে ভাই। তবে তারপরেও জ্যাক কেটিকে সতর্ক করে যে তুমি কি চার্লিকে তোমার যে এক্সপি ডিজিজটা রয়েছে বা অসুখটা রয়েছে এ ব্যাপারে বলেছো। তো ক্যাটি বলে এখনো বলিনি, বাট কিছুদিন পরেই বলে দেবো, আমি কিছুদিন জাস্ট একটা নর্মাল মানুষ হিসেবে ওর সাথে সময় কাটাতে চাই, আমি যদি এখন ওকে রোগের কথা বলেও আমাকে অন্যভাবে ট্রিট করতে পারে, তো আমাদের মধ্যে এখন আমি এই রোগটিকে আসতে দিতে যাচ্ছি না। আর তখনই মর্গান চলে আসে যে ওদের বাসায় ক্যাটিকে নিয়ে যাবে, মানে জ্যাককে বলে আই মিন কেটির বাবাকে বলে আপনার মেয়ে আজকে আমাদের বাড়িতে থাকবে। বাট জ্যাক তো জানে কি ঘটনা। তো ক্যাটি তখন মর্গানকে বলে আব্বাকে আমি সকল সত্য কথা বলে দিয়েছি। তো মর্গান তখন বলে তাহলে হোদাই আমাকে খারাপ বানালি কেন। তো যাই হোক এরপর জ্যাক ক্যাটকে জাস্ট 3 ঘন্টার সময় দেয় যে 3 ঘন্টার মধ্যে বাড়ি ফেরত আসবে, ঘুরোটুরো যাই করে 3 ঘন্টার মধ্যে ফেরত আসবে। তো এরপর ক্যাটি করে কি চার্লির সাথে মিট করে, অনেক ভালো একটা সময় কাটায়, অনেক এনজয় করে। আর কেটির এই আনন্দ দেখে জ্যাক অনেক খুশি হয়। তো যাই হোক এরপর ক্যাটি করে কি চার্লির জন্য একটা গানও লেখে, আর ওই গানের মাধ্যমে বলে যে চার্লির সাথেও যখন থাকে অনেক খুশি থাকে। আবার ইতিমধ্যে একটা গুড নিউজ আসে, সেটা হচ্ছে চার্লি কেটিকে বলে যে সে আরো একবার সুইমিং এর জন্য সুযোগ পাচ্ছে, কিছুদিন পরে এটা নিয়ে মিটিং হবে, তাকে হয়তো আবারও সিলেক্ট করা হবে অলিম্পিকের জন্য। কিন্তু তার আগে আমি কেটি তোমার সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলতে চাই, মানে কথাটা অনেক এরকমই যে তোমাকে আমি পুরো রাতের জন্য স্পেশাল ডেটে নিয়ে যাবো। তো কেটি তখন বলে এরকম বড় ডেটে যাওয়ার আগে আমার বাবার কাছ থেকে অবশ্যই পারমিশন নিতে হবে। তো এরপর চার্লি করে কি জ্যাকের সাথে কথা বলতে আসে, তাদের মধ্যে নর্মাল কিছু কথা হয়। বাট এরপর যখনই জ্যাক কেটির ব্যাপারে বলতে যায় যে কেটির অসুখ আছে, এইটা আছে, তা জানা সত্ত্বেও তুমি কি সে থাকবে, তখনই এখানে কেটি চলে আসে। তো এই কারণে জ্যাক আর কেটির ব্যাপারে কিছুই বলতে পারে না। তো এরপর আমরা দেখতে পাই চার্লি কেটি কিনে যায় হচ্ছে স্টেশনে, এবং ওখানে গিয়ে চার্লি অন্য একটা স্টেটে যাওয়ার জন্য টিকিট নেয়, মানে মোটামুটি 500 কিলোমিটার দূরে অন্য রাজ্যে সিয়েটেলে যাবে। তো যাই হোক এরপর ট্রেনে বসে ওরা চাইনিজ ফুড এনজয় করে, তারপর সিয়েটেলে পৌঁছায়। আর সিয়েটেলের ওই শহরের ভিউ কেটির অনেক পছন্দ হয়, আর এই প্রথম কেটি কিন্তু গ্রাম থেকে শহরে এসেছে। তো যাই হোক চার্লি এরপর ওখানে একটা লাইভ মিউজিক শোতে যায়, আর তারপর লাইভ মিউজিক শো থেকে ওরা যখন সিয়েটেলের স্টেশনে আসে তখন চার্লিকে কেটি একটা গান করার জন্য রিকোয়েস্ট করে। তো প্রথমে গাইবে না বলো, পরে গান গাওয়া শুরু করে। তো কেটির গান এত সুন্দর হয় যে আশেপাশে অনেক মানুষ চলে আসে, আর চার্লি তখন ওই কেটির গানের একটা ভিডিও বানায় এবং সেটা ইউটিউবে আপলোড করে। আর তাছাড়া বাকি মানুষেরা ওই কেটির গান কিন্তু অনেক উপভোগ করে। আর গান শেষ হয়ে যাওয়ার পরে ওরা আবার সিয়েটেলে ফেরত আসে বা শহরে। তো যাই হোক এরপর ওরা দুজনে মিলে রিভার সাইডে যায়, আর তখন কেটি চার্লিকে বলে সুইমিং করবে কিনা, কিন্তু চার্লি কিছুতেই রাজি হয় না। বাট ওই সময় কেটি নিজেই দৌড়িয়ে গিয়ে করে কি সুইমিং করে, আর তারপর কেটিকে দেখে চার্লিও পানিতে নেমে পড়ে। আর এরপর তারা সুইম করে উপরে উঠে আসে, আর আমরা দেখি তারা দুজনেই বসে রয়েছে, নিজেদের মধ্যে কথা বলছে, এবং মোটামুটি দেখেই বুঝতে পারছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ এতক্ষণ হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক ওই সময় চার্লি কেটিকে বলে তুমি সূর্যোদয় দেখার জন্য প্রস্তুত হয়ে যাও, আমরা এখানেই থাকবো। বাট তখনই কেটির মনে পড়ে আরে আমার না অসুখ রয়েছে, এবং ও যখন ঘড়ি দেখতে যায় কখন সূর্য উঠবে, মানে মাত্রই নায়ক বলেছে সূর্যোদয় দেখার জন্য রেডি হয়ে যাও। তো ও যখন ঘড়ি দেখতে যায় তখন দেখতে পায় ঘড়ি নষ্ট হয়ে গিয়েছে পানি ঢুকে। আর এরপর যখন ফোন চেক করেও দেখতে পায় বাজে হচ্ছে 4:45, এবং ওর বাবা এবং ওর বান্ধবী 32-50টা কল দিয়েছে, পাগল হয়ে গিয়েছে তারা। তো ক্যাট তখন চার্লিকে বলে আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে। তো চার্লি অনেকবার জিজ্ঞাসা করে কি হয়েছে বলো, কিন্তু বলে একটা কথা আমাকে দ্রুত বাসায় যেতে হবে। আর তখনই আমরা দেখতে পাই সানরাইজ হচ্ছে। আর এরপর যখনই চার্লি বাড়ির সামনে সে গাড়ি পার্ক করে ক্যাটি কোনো রকমে দৌড়ে বাসার ভেতর ঢুকে পড়ে। বাট ততক্ষণে গাড়ির ভেতর থেকে বা বাইরে থেকে আমাদের ক্যাটের অনেক রোদ লেগে গিয়েছে। তো যাই হোক আমরা দেখি এদিকে জ্যাক এবং মর্গানকে, তারা দুজনে ক্যাটিকে খুঁজতে বাইরে বেরিয়েছিল, তারাও পাগল হয়ে গিয়েছে। আবার চার্লিও বুঝতে পারছে না যে সবাই এত পাগল হয়েছে কেন, কি হয়েছে ব্যাপার। আর এই কারণে সে মর্গানকে জিজ্ঞাসা করে যে ঘটনা কি। আর তখন মর্গান চার্লিকে বলে ক্যাটের এক্সপি নামের একটা অসুখ রয়েছে, আর এটার কারণে সে কখনোই সানলাইটে আসতে পারবে না। তো চার্লি এটা শোনার পরে বাসায় চলে যায়, আর বাসায় গিয়ে ওই রোগ সম্পর্কে ইন্টারনেটে রিসার্চ করে, আর রিসার্চ করে দেখে যে এটা খুব ভয়ানক রোগ, প্রতি 1 কোটি বা 10 কোটিতে একজনের এই রোগ হয়, আর এই রোগ নিয়ে এখনো রিসার্চ চলছে, এটার এখনো কোনো সলিউশন বের হয়নি। তো এখন চার্লি বুঝতে পারে কেন কেটি সবসময় বলতো যে ও দিনে ব্যস্ত থাকে রাতে ফ্রি থাকে, মানে পুরো বিষয়টা বুঝতে পারলো। তো যাই হোক এরপর আমরা দেখি ক্যাটিকে নিয়ে হসপিটাল আসা হয়েছে চেক আপের জন্য, বাট ডক্টর এখানে দেখে বলে ঘটনা তো খারাপ, ওর সানলাইট তো মোটামুটি ভালোই লেগেছে, বাট এটার ইফেক্ট এখন তো বোঝা যাবে না, কিছুদিন পরে টের পাওয়া যাবে। তবে তুমি তোমার মেয়েকে নিয়ে যাও, যদি ওর স্বাভাবিক জীবনে কোনো পরিবর্তন লক্ষ্য করো বা সমস্যা হয় সাথে সাথে
আমাকে জানাবে। আর এটার প্রথম লক্ষণটা আসবে হচ্ছে হাত পা কাঁপতে শুরু করবে এবং বডির বিভিন্ন মাসলে ব্যথা হতে শুরু করবে, তারপর মাথা ব্যথা হতে শুরু করবে। তো এই ঘটনার পরে ক্যাটির জানালাটা সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া হয়। আর অন্যদিকে আমরা চার্লিকে দেখি যে সুইমিং এ জয়েন করে। তো চার্লি ক্যাটিকে অনেক মেসেজ করে, বাট ক্যাটি কোনো রিপ্লাই দেয় না, কারণ চার্লি জেনে গিয়েছে ওর অসুখ রয়েছে। আর ক্যাটি মর্গানকে বলে আমার ফোনে চার্লি যত মেসেজ রয়েছে ডিলিট করে দে, কারণ চার্লির যদি মেসেজ আসে আমাকে ওর রিপ্লাই দিতে মনে চাইবে, আমাদের আবার কানেকশন শুরু হবে, আমি আবার বাইরে বের হবো, আর আমি বেশি দিন তো এমনিতেও বাঁচবো না, আর আমি যদি ওর সাথে থাকিও চার্লির জীবন অনেক কষ্ট হবে। কিন্তু মর্গান বোঝায় চার্লি যথেষ্ট ম্যাচুরড একটা ছেলে, ও সবটা হ্যান্ডেল করতে পারবে। ক্যাটি বলে না, ও হ্যান্ডেল করতে পারবে না, ও মারাত্মক মানসিক কষ্ট পাবে, যেটা আমি চাই না। তো এরপর মর্গান করে কি চার্লির সকল মেসেজ ডিলিট করে দেয়। আর তারপর কেটি যখন গিটার বাজায় তখনও বুঝতে পারে ওর হাত কাঁপা শুরু হয়েছে। তো এর মানে কেটির শরীরে অলরেডি সিমটমস আসা শুরু করেছে। তো যাই হোক, জ্যাক তখনই ডক্টরের কাছে জিজ্ঞাসা করে এই রোগের কি কোনো চিকিৎসা আছে। ডক্টর বলে চিকিৎসা তো নেই, উপরন্তু এই রোগের রিসার্চও বন্ধ হয়ে গিয়েছে, কারণ এই রোগটা হচ্ছে খুবই রেয়ার, প্রতি 1 কোটিতে একজনের হয়। তো এত বিরল একটা রোগের জন্য এত বিলিয়ন ডলার খরচ করে কোনো ওষুধ কোম্পানি কোনো রিসার্চ করবে না। তো তুমি যেটা করতে পারো, যতদিন পারো ওকে সূর্যের আলো থেকে দূরে রেখে বাঁচিয়ে রাখো, এর বেশি কিছু করার নেই। তো এই কথা শুনে জ্যাকের অনেক কষ্ট লাগে। তো এরপর আমরা দেখি কেটি করে কি জ্যাকের জন্য একটা ডেটিং প্রোফাইল বানায়, আর ওখানে লিখে দেয় যে জ্যাক এমন একটা পার্সন, সে ফটোগ্রাফি এবং গাড়ি চালানো অনেক পছন্দ করে। তো জ্যাক তখন কেটির কাছে জিজ্ঞাসা করে তুই এগুলো কেন করছিস। তো কেটি তখন বলে আমার তো মা নেই, আর কিছুদিন পরে যদি আমি মারা যাই তখন তুমি একা একা কিভাবে থাকবে, তোমার পাশে গিয়ে থাকলে তোমার কষ্ট একটু হলেও কম হবে, কারণ লাইফের সঙ্গী একটা সবচেয়ে সেরা জিনিস, যেটা আমি বুঝতে পেরেছি। আর বাবা তুমি কথা দাও আমি যদি নাও থাকি তুমি কাউকে পাশে রাখবে এবং সবসময় হ্যাপি থাকবে। তো এই কথা বলতে বলতে বাপ বেটা দুজনে ইমোশনাল হয়ে যায়। আর এরপর আমরা দেখি জ্যাক করে কি কেটির ফেভারিট চাইনিজ ফুড অর্ডার করে আর চার্লিকে দিয়ে পাঠিয়ে দেয় খাবার। তো কেটি যখন চার্লিকে প্রথমবার দেখে ইগনোর করার চেষ্টা করে, কথা বলতে চায় না, কিন্তু এরপরে জ্যাক ওকে বোঝায় যে চার্লির সাথে তোমার কথা বলা উচিত, তাহলে তোমার মানসিকভাবে ভালো লাগবে, তুমি না আমাকে বলেছো যে একা থাকবে না। তো কেটি এরপর চার্লির সাথে কথা বলে সবকিছু ক্লিয়ার বলে যে আমার এই সমস্যা রয়েছে, এটা হয়েছে, আমি তোমার সাথে থাকতে পারবো না, ব্রেকআপ। কিন্তু চার্লি বলে আমি তো তোমার সবকিছু জানি, তারপরও আমি তোমাকে ভালোবাসি, তোমার এই অসুখ আমাদের রিলেশনে কোনো ইফেক্ট আনতে পারবে না, আমি সারা জীবন তোমার সাথে থাকবো। তো এর ফলে যেটা হয় তাদের প্রেম ঠিক হয়ে যায়। মানে কেটি যেটা বলেছে ওটা তো অভিমানে বলেছে, বুঝো নাই, ওটা তার মন থেকে বলেনি। বাট ওই দিন রোদ্রে যাওয়ার ফলে যেটা হয়েছে, কেটির বডিতে এক্সপিরিড ডিজিজ মানে অসুখের মানে লক্ষণ আস্তে আস্তে বাড়তেই শুরু করে এবং এটা কোনোভাবেই আর আটকানো যাচ্ছে না। তো ইতিমধ্যে আবার চার্লির সুইমিং কম্পিটিশন ছিল, কেটি অনেক হাই সিকিউরিটিতে সুইমিং কম্পিটিশন দেখতে যায়। আর তারপর চার্লি আসে জেকের কাছে একটা পারমিশন নিতে, আর সেটা হচ্ছে কেটিকে নিয়ে সে গান করাবে, স্টুডিওতে ওর একটা গান রেকর্ড করাবে প্রফেশনাল ভাবে। তো এরপর চার্লি কেটিকে নিয়ে স্টুডিওতে আসে গান রেকর্ড করার জন্য। তো চার্লি এখানে কেটিকে বলে তুমি সুইমিং এর জন্য আমাকে যেমন ইন্সপায়ার করেছো, আমিও ঠিক সেভাবে তোমাকে ইন্সপায়ার করতে চাই যাতে তুমি এগিয়ে যেতে পারো। তো যাই এরপর কেটি যখন গান রেকর্ডিং এর জন্য যায়, ও দেখে ওর লেখার গানটি চার্লি ওকে গান গাওয়ার জন্য দিয়েছে। তো কেটি এটা দেখে অবাক হয়ে যায় যে এই গানও কিভাবে পেলো। আর তখন চার্লি বলে তোমার কি মনে আছে তোমার ডায়েরিটা আমার কাছে একদিনের জন্য ছিল। তো যাই হোক এরপর কেটি যখন গান করে তখন আমরা দেখতে পাই চার্লি আবারও সেটা ফোনে রেকর্ড করে নেয়, আবার ইউটিউবে পোস্ট করে। আর এরপর আমরা দেখি কেটি অনেক অসুস্থ হয়ে পড়ে, তবে তারপর অনেক খুশি কারণ চার্লি ওর সাথে রয়েছে। আর এরপর ওরা যখন রাতে বসে স্টারের ব্যাপারে কথা বলে তখন কেটি বলে তুমি কি জানো চার্লি, আমি তোমাকে প্রথমে কিন্তু স্টেশনে দেখিনি, ওই ডায়েরি নেওয়ার সময় দেখিনি, তোমাকে আমি ছোটবেলা থেকেই ফলো করতাম না, আমি তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসি। আর এই কথা শুনে দুজনেই ইমোশনাল হয়ে যায়। তো যাই হোক চার্লি যাবে সুইমিং কম্পিটিশনে অলিম্পিকে, মানে বিদেশ চলে যাবে, বাট কেটি ভয় পায় যদি ও আমাকে ফিরে আসার না পায়। তো কেটি এর জন্য চার্লিকে বলে তুমি কিন্তু আমাকে বলেছিলে যে তুমি আমাকে নৌকা করে নিয়ে গিয়ে সানসেট দেখাবে, তবে চার্লি নিতে চায় না, বাট কেটি এখানে জেদ করে একরকম, মানে বুঝতেই পারছো কেটি তো এমনিতেই মারা পড়বে, বাট এটাও স্বপ্ন যে সানসেট দেখবে, সূর্যের আলো ফিল করবে। তো জ্যাকের কাছে যখন পারমিশন নিতে যাই কেটি, তখন জ্যাক আর না করতে পারে না, কিভাবে না করবে, এমনিই মারা পড়ছে, শুধু শুধু আরো খারাপ লাগবে যে মেয়েটাকে যেতে দেয়নি রোদ্রে। তো এরপর কেটিকে বোট পর্যন্ত জ্যাক আর মর্গান নিয়ে আসে ছায়া দিয়ে, আর তারপর সানসেট দেখানোর জন্য চার্লি কেটির কাছে চলে যায়। আর তখন কেটি খুশি হয়ে চার্লিকে বলে আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি সানসেট দেখবো, সূর্যের আলো ফিল করব, আজকে সেটা পূরণ হলো শুধুমাত্র তোমার জন্য। আর এরপর দৃশ্য চলে যায় 6 মাস পরে, যেখানে আমরা দেখি কেটি মারা গিয়েছে। আর এই কারণে জ্যাক, মর্গান এবং চার্লি অনেক বেশি আপসেট থাকে। আর তারপর চার্লি জ্যাকের সাথে দেখা করতে আসে, আর এরপর জ্যাক করে গিয়ে চার্লিকে সেই ডায়েরিটা দেয় যেটার মধ্যে সূর্য আঁকা ছিল। তো ওটা দেখে চার্লি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। আর এরপর চার্লি যখন গাইতে যায় এবং রেডিও ছেড়ে, তখন দেখা যায় কেটির যে 2টো ভিডিও ইউটিউবে ছেড়েছিল, 2টো ভিডিওই এত বেশি ভাইরাল হয়েছে যে পুরো দুনিয়া সবার মুখে মুখে, এবং সেই ভিডিও বা সেই গান এখন রেডিওতে ছাড়া হচ্ছে। তো চার্লি তো এই গান শুনে অনেক খুশি হয় যে কেটি এখনো তার কৃতকর্মের মাঝে বেঁচে রয়েছে, এবং চার্লি নগদ করে কি জ্যাককে মানে শ্বশুরকে কল করে যে রেডিও অন করুন। তো জ্যাক যখন রেডিও অন করে অফিসে, তখন সবাইকে বলে দেখো দেখো এটা আমার মেয়ের গান, আমার মেয়েই গানটা গিয়েছে। আর এরপর আমরা দেখি চার্লির নোটবুকে কেটির একটা মেসেজ দেখতে পাই, যেখানে কেটি চার্লিকে লিখে গিয়েছে যখনই আমার কথা মনে পড়বে তখনই তুমি আকাশের দিকে তাকাবে, যে আমি অনেক ভালো আছি, আগের চেয়ে অনেক ভালো আছি, এবং নিজের জীবনটা ভালো মতো কাটাবে। আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়। যাই গল্পটা কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।